বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এমএ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের সাজেশন। তো অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি তো সাজেশন দিয়েছিলেন এই কয়েকদিন আগে। আমরা জানি প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু পুজোর পরেই কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে আর কিন্তু বেশি দিন নেই, আমাদের হাতে খুব কম সময় রয়েছে। তার মধ্যে কিন্তু পাঁচটা কোর্সের কিন্তু প্রিপারেশন নিতে হবে। আমি ইতিপূর্বে 2.1 এর যে ব্যাকরণ বা ভাষাতত্ত্বের যে পোর্শনটা ছিল সেখান থেকে একটা সম্ভাব্য সাজেশনের তালিকা দিয়েছি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, তারাতে কন্টিনিউ পড়াশোনাটা করতে পারে একসঙ্গে না দিয়ে। তো আজকে আমি মূলত 2.2 এর যে বাংলা কবিতা রয়েছে, আধুনিক কবিতা এবং জীবনানন্দ দাশের কবিতা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব যে কোন কোন কবিতাগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়ে আলোচনা করার আগে আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো যে আমাদের অনলাইন অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের সাজেশন ভিত্তিক নোটের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন ক্লাস তো চলছে, অফলাইন হচ্ছে যাদবপুরের কাছে আমাদের অফলাইন সেন্টার। আগ্রহী যদি শিক্ষার্থী কেউ থাকো তাহলে সে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি, 7584934419। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি শুরু করছি 2.2 এর যে সাজেশন। প্রথমত হচ্ছে আমরা দেখব যে প্রেমের কবিতা হিসেবে শাশ্বতী কবিতার অভিনবত্ব কোথায় আলোচনা করো, অথবা বড়বাবুর কাছে নিবেদন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। আর কি প্রশ্ন আসতে পারে না, ফ্যান কবিতার নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। এছাড়া আসতে পারে ক্রেসিডা কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। এছাড়া যে প্রশ্নগুলো আসতে পারে যে অবনী বাড়িয়াছো কবিতার স্বতন্ত্রতা কোথায়, বা কবি এর মধ্যে কি বলতে চেয়েছেন। বা প্রশ্ন আসতে পারে সমস্যার মহারদেশ কবিতায় নাগরিক জীবনের এবং নাগরিক জীবন থেকে মুক্তির জন্য কবি কি কামনা করেছেন সেই বিষয়ে আলোচনা করো। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে মহারদেশ কবিতা অবলম্বন, এটা আলোচনা করতে হবে। এছাড়া প্রশ্ন আসতে পারে রাত্রিকে কবিতাটা তোমরা একটুখানি দেখে রাখতে পারো। এইগুলো থেকে কিন্তু দুটো প্রশ্ন আছে, 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে এই যে বললাম। আর বাকি 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন করতে হবে জীবনানন্দ দাশের কবিতা থেকে। জীবনানন্দ দাশের কবিতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথমত বনলতা সেন কবিতা অবলম্বনে কবির যে প্রেম চেতনা এবং প্রকৃতি চেতনা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এছাড়া 8 বছর আগের একদিনের বোধ কবিতাটাকে মিলিয়ে দিতে পারে যে বোধ কবিতায় বোধের যে সংকট কবি খুঁজেছেন তার উত্তরণ কি 8 বছর আগের একদিনে হয়েছে, অর্থাৎ বোধ এবং 8 বছর একদিন কবিতা দুটোকে পাশাপাশি কিভাবে পড়বে। এটা অনেক সময় মিশে, কারণ দুটো কবিতার মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে। বোধকে যদি আমরা কারণ বলি তাহলে 8 বছর আগের একদিন হচ্ছে ফল, ঠিক আছে। কারণ আমরা দেখব যে বোধ কবিতায় যে বোধের তাড়নায় কবি একা আলাদা হয়ে যাচ্ছে। সে বলছে আমারই মুদ্রা তো, সে আমি আলাদা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে চাষার মতো চাষ করতে পারছে না, সে শিশুকে ভালোবেসে দেখেছে, নারীর প্রতি তার প্রেম ভালোবাসা ছিল, কিন্তু সেখানেও তার কিন্তু সেই যে বোধের অর্থাৎ চৈতন্যের ক্ষুধা তিনি কিন্তু মেটাতে পারেন। আর চৈতন্যের ক্ষুধা মেটাতে না পারার জন্য আমরা দেখব তার পরিণতি ঘটলো কোথায় না 8 বছর আগের একদিন কবিতায়। 8 বছর আগের একদিন কবিতায় দেখব যে লোকটি পূর্ণিমার চাঁদ ডুবে গেলে একগাছা দড়ি হাতে অসুস্থ ডালে ঝুলে পড়তে গিয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তবে ওই লোকটা কেন আত্মহত্যা করতে গেল? ওকে তো হাড় হাওয়াদের গ্লানি সহ্য করতে হয়নি, কারণ অভাব অনটন ছিল না, কিংবা নারী প্রেম থেকেও তো বঞ্চিত ছিল না, নারী ছিল, শিশু ছিল, সব ছিল। তা সত্ত্বেও কেন পূর্ণিমার চাঁদ ডুবে গেলে অসুস্থ ডালে একগাছা দড়ি হাতে ঝুলতে গেল? ওই ডালে পেঁচা অপেক্ষা করেছিল কখন পূর্ণিমার চাঁদ ডুববে, আর ওই লোকটিও অপেক্ষা করছিল। তবে পেঁচা যাবে জীবন জীবিকার সন্ধানে, জীবনের দিকে, আর ওই লোকটি যাবে মৃত্যুর দিকে। লোকটি কি তাহলে জীবন থেকে পলায়ন ঘোষণা করলো, নাকি জীবনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেল? লোকটি জীবনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেল। আসলে এই লোকটি বুঝেছিল যে জীবন দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে তার হয় না কো দেখা।
হ্যাঁ, আসলে আমরা দেখব দোয়েল ফড়িং একটু রক্ত পেলে, একটু ঘাস পেলে সন্তুষ্ট, মশা একটু রক্ত পেলে সন্তুষ্ট, কিন্তু মানুষের জৈবিক দৈহিক ক্ষুধা ছাড়াও চৈতন্যের ক্ষুধা আছে। সেই চৈতন্যের ক্ষুধা মেটাতে না পেরে এই লোকটি কিন্তু জীবনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এক গাছে দড়ি হাতে অসুস্থতা হয়ে পড়েছিল। যাই হোক, এটা আরো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি একটুখানি বললাম। এছাড়া এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা দেখব যে তিমি ধরনের গান কবিতাতে কবি যে ভাবনা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো, অথবা আবার আসিব ফিরে কবিতায় কবি গ্রাম বাংলার প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো, কিংবা হাইচিল কবিতায় কবির যে বিরহর প্রকাশ পেয়েছে তা আলোচনা করো, কিংবা আমরা দেখব এছাড়া আরও যেভাবে প্রশ্ন আসতে পারে, অনেক সময় এভাবে প্রশ্ন দিতে পারে এটা সার্বিকভাবে, যে কোন কোন কবিতাতে জীবনদের আলোচক পঠিত কবিতার মধ্যে জীবনদের প্রকৃত চেতনা প্রকাশ পেয়েছে, এরকমভাবে প্রশ্ন দিতে পারে, মানে সার্বিকভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে। এছাড়া অনেক সময় প্রশ্ন হতে পারে যে অনেক সময় আমরা বলি জীবনানন্দ প্রকৃতিপ্রেমী কবি, জীবনানন্দ নিত্য চেতনার কবি, জীবনানন্দ নির্জনতার কবি। হ্যাঁ, তো এগুলো কি সবগুলোই কি ঠিক, নাকি কোনো একটা অভিধা ঠিক, এই বিষয়ে আলোচনা করো। তো আমরা বলে রাখি জীবনানন্দকে তার বিশেষ বিশেষ কবিতার মধ্য দিয়ে বিশেষ বিশেষ ভাবটা পরিস্ফুট হয়েছে। কোনো কবিতায় মৃত্যু চেতনা, কোনো কবিতায় প্রকৃতি চেতনা, কোনো কবিতায় নির্জনতা প্রকাশ পেলেও তাকে কোনো একটা আখ্যায় অভিহিত করা যায় না। আসলে তিনি হচ্ছে রবীন্দ্র উত্তরকালে স্বতন্ত্র ধারার কবি এবং কাব্য জগতের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সম্রাট জীবনানন্দ দাশ। হ্যাঁ, তো কোনো কোনো কবিতায় বিশেষ বিশেষ কবিতায় বিশেষ বিশেষ ভাব পরিস্ফুটন হলেও তাকে কোনো একটা অভিধায় আখ্যায়িত করা যায় না যে তিনি ওই মৃত্যু চেতনারই কবি, ওটা তাকে শুধু মৃত্যু চেতনার কবি আখ্যায়িত করা যায়। কিছু কিছু কবিতার মধ্যে রয়েছে। তো আমি পরবর্তী যে পেপারগুলো রয়েছে তার সাজেশনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, তোমরাও কিন্তু আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করো। আর নোটসের জন্য কিংবা ক্লাসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।